আজ সকালটা বাকি দিনগুলোর তুলনায় বেশ আলাদা। বাতাসে শীতের আমেজ, শিশির ভেজা ঘাস আর খোলা মাঠে তখনও রাতের কুয়াশার পাতলা স্তর ঢেকে রয়েছে। মাঝে মধ্যেই মৃদুমন্দ বাতাস ঘাসের আগায় দোল খেলে যাচ্ছে। গড়ের মাঠে আমি আর ব্যোমকেশ এমন এক শীতের সকালে প্রাতঃভ্রমণে আসাটা নিতান্তই কদাচিৎ। অদূরেই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। খানিক আগেই বেশ কিছু ঘোড়ায় চেপে তাগড়াই শরীরের ইংরেজ সেনাদলকে গটগট করে কলকাতার রাজপথে এগিয়ে যেতে দেখলাম। ছোট্ট গুমটি চায়ের দোকানে সবেমাত্র মাটির ভাঁড়ে গরম চায়ে চুমুক দিতেই যাব, ঠিক সেই মুহূর্তে ব্যোমকেশ বলে উঠল, ভাইয়া, ঘটনার ডামাডোলের সঙ্গে ঘটনাক্রম, এই দুটোর মধ্যে পার্থক্য কি বলতে পারবে? জটিল প্রশ্ন। তবে এমন বিষয়ে হঠাৎ করে তোমার মনে উদ্ভব হওয়ার কি বিশেষ কারণ রয়েছে বলো তো? সেটা আমি পরে বলবো, তার আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও দেখি। দেখো, ঘটনার ডামাডোল বলতে এখানে পরিস্থিতির কথা, বিশেষ করে এমন কোনো পরিস্থিতির কথা বোঝানো হয়েছে যা বর্তমান সময়কালে ধনাত্মক কিংবা ঋণাত্মক প্রভাব বিস্তার করতে সক্ষম। আর ঘটনাক্রম বলতে তো বোঝায় এমন কোনো মুহূর্ত বা পরিস্থিতি যার মধ্যে আমরা রয়েছি। রয়েছে বই কি? হ্যাঁ, কি রয়েছি? ওই যে বললাম, ঘটনাক্রমের মধ্যে রয়েছি। তবে সেটা কোন ধরনের প্রভাব বিস্তার করতে চলেছে সেটা অবশ্য জানা নেই বন্ধু। বলি, তুমি কি সকাল সকাল আফিমে নেশা করেছো নাকি? হ্যাঁ, কি সব বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছো না তো? এই যেমন আজ এত ভোরে আমার হঠাৎ সাজ জাগলো গড়ের মাঠে গিয়ে একটু হেঁটে আসি। তুমি হলে গিয়ে আমার সহদর, তাই ডামাডোলে তোমাকেও কাঁচা ঘুম ভাঙিয়ে বোল দাবা করে নিয়ে এলুম। এবার ঘটনাক্রমে আমরা এমন পরিস্থিতির মুখে পড়তে চলেছি যা খানিকটা অপ্রত্যাশিত বটে। ঠিক কি হয়েছে সেটা কি বলবে? অযথা হেঁয়ালি করছো কেন বলো দেখিনি? হেয়ালি নয়, বেশ অনেকক্ষণ ধরে এক মাঝবয়সী লোক আমাদের উপর দূর থেকে লক্ষ্য রেখে চলেছে। তুমি খেয়াল করেছো কিনা জানি না, লোকটা নিজের ঘোড়াকে ঘাস খাওয়াতে খাওয়াতে এদিকেই তাকিয়ে রয়েছে। ওই দেখো। আমি ওর দৃষ্টি অনুসরণ করে দেখলাম, অনতি দূরে সত্যি মাঝবয়সী লোক নিজের কালো ঘোড়াটাকে ঘাস খাওয়াতে খাওয়াতে আমাদের দিকে চেয়ে রয়েছে। তো তাতে কি, দেখতেই পারে। হ্যাঁ, দেখতেই পারে, তবে তার দৃষ্টি নিতান্তই সাধারণ নয়। তার চোখের দৃষ্টি রীতিমতো অনুসন্ধিৎসু। কুয়াশার চাদরে প্রথমে তো তাকে ঠিকভাবে দেখাও যাচ্ছে না। তবে কি ব্রিটিশ সরকারের অশ্বারোহী বাহিনীর পুলিশের লোক নাকি? সেটা হলে তো ঘোড়া নিয়ে তারা তো টহল দেবেই, এটাই তো স্বাভাবিক। না, আমার বিশ্বাস তিনি পুলিশের লোক নন। আমি যদি খুব ভুল না হই, উনি খানিকক্ষণের মধ্যেই এদিকে আসবেন। তুমি এতটা নিশ্চিত হচ্ছ কি করে? আমার ষষ্ঠ ইন্দ্রিয় সেটাই বলছে। হয়তো ওনার কোনো বিশেষ প্রয়োজন রয়েছে। হাসালে ভায়া। হ্যাঁ, মানছি লালবাজারে তোমার সাথে মাঝে মধ্যে প্রয়োজন হয়। তোমার বাঙালি মক্কেলের সংখ্যাও নেহাত কম নয়। তবে আজ পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যেখানে কোনো লোক এই ভোরবেলায় তোমায় কেস এনে হাতে তুলে দেবে। এটা আমি মানতে পারলাম না ভায়া। ওই যে প্রথমেই বলেছিলাম, ঘটনাক্রমে আজ ঠিক এমনটাই ঘটতে চলেছে। চাটা শেষ করে মাটির ভাঁড়টা নোংরা ফেলার জায়গায় ছুঁড়ে ফেলে একটা সিগারেট ধরাতেই যাব, ঠিক সেই সময় বাতাস কাঁপিয়ে একটা চিহি চিহি শব্দ কানে এলো। কালো তেজিয়ান ঘোড়াটা এদিকেই ছুটে আসছে। তার পিঠে বসে থাকা সেই মাঝবয়সী লোকটা লাগাম টেনে ধরতেই ঘোড়াটা তার সামনের দুই নাল পড়া পায়ের খুর শূন্যে তুলে মাটিতে রাখল। ঘোড়া থেকে মাটিতে নেমে দাঁড়ালো সেই ভদ্রলোক। পায়ের জুতোর গটগট শব্দ তুলে চায়ের দোকানে ঢুকে সোজা আমাদের সামনে এসে দাঁড়ালো। আমার মনে হচ্ছে আমি আপনাকে কোথাও দেখেছি, কিন্তু কিছুতে মনে করতে পারছি না। এরকম মনে হওয়ার কারণটা কি জানতে পারি? ওয়েল, আমি আপনাকে মোস্ট প্রবাবলি লালবাজার থানায় দেখেছি। তবে আপনি সেখানে কি করছিলেন কিংবা আপনার নাম ঠিকানা কি সেটা মনে করতে পারছি না মিস্টার। আমাকে মনে পড়ার তো কোনো বিশেষ কারণ খুঁজে পাচ্ছি না। আমি নিতান্তই একজন ছাপোষা মানুষ, সাধারণ বাঙালি ঘরের সন্তান। না না, আপনি সাধারণ কোনো মানুষ হতেই পারেন না। আমার বিশ্বাস আপনি ক্রাইমের সাথে যুক্ত। আপনার নামটা একটু জানতে পারি, যদি কিছু মনে না করেন? নমস্কার, আমার নাম ব্যোমকেশ বক্সী। হ্যাঁ, কাজের সূত্রে মাঝে মধ্যেই লালবাজারে যাতায়াত করতে হয় বই কি। আমার পেশা সত্যের অন্বেষণ করা। একদম একদম, এবার পুরোপুরি আমার মাথায় এসেছে আপনার কথা।
আপনি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, তাই তো? যদি ভুল না করি। তা বলতে পারেন, আপনাদের ভাষায় ওটাই। তবে আপনার সাথে আমার কিছু কথা বলার আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি এই সকালেই আমার বাড়ি যেতে পারেন তবে সবটা খুলে বলতে সুবিধা হয় আর কি। আপনার বাড়ি আমন্ত্রণ জানাচ্ছেন যখন, তাও আবার আমার মতো একজন লোককে, আমি অবশ্যই যাব। তবে আপনার গুরুত্বপূর্ণ বিষয়টি প্রথমে শুনবো, তারপরেই ঠিক করব আপনার কেসটি নেব কিনা। এই কাছেই আমার বাড়ি, আমি ঘোড়াটাকে নিয়ে আগে আগে চলছি, আপনার আমার পিছন পিছন আসুন, কেমন? ভদ্রলোকের কথা শুনে আমি ওকে ফিসফিসিয়ে বললাম, বলি ব্যাপারখানা কি হে? সকাল সকাল অজানা একটা লোক নিজে যে তোমায় নিজের বাড়িতে ডেকে নিয়ে যাচ্ছে, তাও কেন সেটা না জেনে আমরা ওনার পিছু পিছু চলেছি। কাজটা কি সেটা কি এখানে বসে বলা সম্ভব? তবে আমি একা নই, সঙ্গে তুমিও যাচ্ছ। ভদ্রলোক লালবাজারে এর আগেও আমায় দেখেছে, যে জানে আমার পরিচয় এবং পেশার সম্বন্ধেও বেশ অবগত। সেটা তো কথা শুনে বুঝতে পেরেছো আশা করি। তার মানে তুমি বলছো কি নতুন কোনো কেস এলো? না মানে আজ পর্যন্ত তো এরকম হঠাৎ করে তোমার কাছে কোনো রকম কেস নিয়ে আসতে দেখিনি। তোমার মক্কেলরা তো অধিকাংশই বাড়ি বয়ে কেস নিয়ে যায়। আপনি আমাদের কেন ডেকে নিয়ে যাচ্ছেন? চুপচাপ চলো, ব্যাপারটা কি সেটা তো গেলেই জানতে পারবো। লোকটার পেছন পেছন হাঁটতে হাঁটতে বেশ খানিকটা পথ পেরিয়ে একটা সুদৃশ্য দুইতলা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। ভদ্রলোকের বাড়িতে নিজস্ব একটা বড় আস্তাবল রয়েছে, সেটা দেখে অবাক হলাম। আর তাতে সারি বেঁধে দাঁড়িয়ে রয়েছে পরপর ৮-১০টা তাগড়াই ঘোড়া। নিজের ঘোড়াটিকেও তিনি সেইখানে বেঁধে রেখে ফিরে এলেন। ভদ্রলোক গেট ঠেলে বাড়ির ভেতরে ঢুকতেই একটা বিরাট সাইজের কুকুর ঘেউ ঘেউ শব্দ করতে করতে আমাদের দিকে তেড়ে এলো। আরে পিটার, পিটার, চিন্তার কিছু নেই, ওনারা আমাদের নতুন গেস্ট, ওনাদের নিয়ে চিন্তার কিছুই নেই। ওই ভদ্রলোক কুকুরটার মাথায় হাত বুলিয়ে কথাগুলো বলতেই সে ছুটে এসে 2 পা তুলে আমাদের গায়ের গন্ধ বেশ খানিকক্ষণ শুঁকে নিয়ে এক প্রকার নিশ্চিত হয়ে আবারও ঘরের ভেতরে ছুটে গেল। চিন্তার কোনো কারণ নেই, ও কিছু করবে না। আমার আস্থা বলে ঘোড়াদের দেখাশোনার দায়িত্বের জন্য লোক আছে, আর পিটার ওদের পাহারাদারদের কাজটা করে। বাহ, বিষয়টা বেশ ভালো। তবে আপনি আমায় যে কেসটা দিতে চলেছেন সেটা কি ঘোড়া সংক্রান্ত কিছু কি, বা রেসের মাঠের মধ্যেকার কিছু? বিরাট হলঘরের মাঝে একটি সোফার দিকে ইঙ্গিত করে ভদ্রলোক বললেন, প্লিজ হ্যাভ আ সিট। আমরা দুজনে সোফায় বসতেই ভদ্রলোকও সামনের আর একটা সোফায় গা এলিয়ে বসে পড়ল। নাও গেট ব্যাক টু দ্য বিজনেস। হয়তো খুব তাড়াতাড়ি আমি আপনাদের বাড়ির ঠিকানায় যেতাম, ভালোই হলো আজ দেখা হয়ে গেল। ঘটনাটা ঠিক কি একটু খুলে বলবেন? বলবো, আর বলবো বলেই তো ডেকে এনেছি। কলকাতা শহরে এত গোয়েন্দা থাকতে হঠাৎই বাঙালি গোয়েন্দার এমন কি প্রয়োজন হয়ে পড়লো আপনার? সেই রকম কিছুই না, পরশুদিনই আপনাকে লালবাজারে গিয়ে দেখেছিলাম আমার ঘোড়ার মিসিং রিপোর্ট লেখানোর জন্য গিয়ে, আর আজকে আপনাকে সকালে দেখতে পেয়ে চিন্তা করি যে ব্যাপারটা আপনার সঙ্গে আলোচনা করা উচিত। সবই ঠিক আছে, কিন্তু আপনি আমাকে এখনো নিজের পরিচয়টাই কিন্তু দিয়ে ওঠেননি। হে, দেখলেন তো, একদম ভুলে গেছি। এত কথা বললাম আর নিজের পরিচয়টাই দিইনি। নমস্কার, আমি রঞ্জন বসাক। বাড়িতে ঘোড়ার আস্তাবল দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি ঘোড়াশালার মালিক, আর মাঝে মাঝেই ঘোড়ার দৌড়ে জকির কাজ করি। সত্যি কথা বলতে এটাই আমার নেশা এবং পেশা। বেশ, বুঝতে পারলাম এবার। আপনি আমার আসল সমস্যার কথায় আসুন এবার। নিশ্চয়ই। আপনারা হয়তো জানেন না, আমার ঘোড়াশালে যে কটা ঘোড়া রয়েছে প্রত্যেকটির দাম 10 লাখ টাকার উপরে। আর আমার সব থেকে লাকি এবং প্রিয় ঘোড়া ছিল চেতক, যে অত্যন্ত তাগড়া এবং অত্যন্ত শক্তিশালী ঘোড়া। আর সব থেকে বড় কথা, সে হলো সেই ঘোড়ার বংশ যে রাজপুতানা ঘোড়ার ব্লাড লাইন। যে সমস্ত ঘোড়া যুদ্ধে অংশগ্রহণ করে, চেতক ছিল সেই বংশের ঘোড়া। এক কথায় বলতে পারেন সে ছিল আমার কাছে সোনার ডিম পাড়া রাজহাঁসের মতো, কারণ সে আমার রেসের মাঠে বহু রেস জিতিয়েছে। এত বড় সম্পত্তি এবং প্রতিপত্তি তার জন্যই বলতে পারেন। এই 3 বছরে সে একটাও রেস হারেনি। রেসের মাঠে ওর নম্বর ছিল 21, আর সেই নম্বরের টাকা লাগিয়ে আমি সবাই জানতো চেতক জিতবে।
একজন তো আমার চেতকের জন্য 50 লাখ টাকা দাম অব্দি দিয়েছিল, কিন্তু সে আমার প্রাণের থেকেও প্রিয় হওয়ায় তাকে আমি বেচতে চাইনি। তবে এই 4 দিন আগে হঠাৎ করেই ঘোড়াশাল থেকে দেখি চেতক উধাও হয়ে গেছে। ভোরবেলা এবং বিকেলবেলা ট্রেনার রামু ওকে নিয়ে চড়াতে যেত। সেই দিনই বিকেলবেলা গিয়েছিল, তবে রাত 8টা বেজে যাওয়ার পরও দেখছি ফিরছে না। তখন আমি খোঁজ করি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। আর তারপর দিন থেকেই ঘটে যায় এই সমস্ত ঘটনা। কি ঘটনা? আর আপনি তৎক্ষণাৎ পুলিশে জানাননি? সেই রাতে আমি আর পুলিশকে খবর দিইনি, কারণ ভেবেছিলাম হয়তো সকালে ওকে রামু নিয়ে আসবে। তবে সব থেকে অবাক করা ঘটনা হলো, পরের দিনই সকালে ঘুম থেকে উঠে দেখি আমার আস্তাবলের বাইরে রামুর লাশ পড়ে আছে। বীভৎসভাবে তার গলা কেটে তাকে খুন করা হয়েছে। সঙ্গে সঙ্গে আমি পুলিশকে খবর দিই আর ঘোড়া মিসিং রিপোর্ট লেখাই। তারপর ইনভেস্টিগেশন হয়, পুলিশ আমায় জেরা করে। তবে ঘোড়াটি আমি এখনো পাইনি ব্যোমকেশবাবু। তাই তাই আপনি আমাকে এখানে ডেকে এনেছেন প্রথমত ঘোড়াটি উদ্ধার করার জন্য, এবং অপরদিকে আপনার সেই ঘোড়ার পরিচালক রামুর মৃত্যুর তদন্ত করার জন্য, তাই তো? একদমই তাই। এই হলো সমস্ত ঘটনা। এবার আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। চেতককে আমায় যে কোনো উপায় হোক খুঁজে বার করে দিন। আপনাকে আমি 2 লক্ষ টাকা অব্দি দিতে রাজি আছি, আপনি যদি ওকে খুঁজে বার করে দিতে পারেন। 2 লক্ষ টাকার কথা শুনে আমি একটু হলেও বিষম খাচ্ছিলাম, কিন্তু যতটা হোক নিজেকে সামনে নিলাম। কারণ এই মন্দার বাজারে ও একটা কেস সলভ করার জন্য 5 থেকে 10,000 টাকা নেয়, তবে একেবারে 2 লক্ষ! সত্যি কথাটা শুনে খানিক ভিড়মি খেলাম। আপনার ঘোড়াটির অনেক ছবি আছে আশা করি। তার মধ্যে একটা ছবি যেটা কয়েক মাসের মধ্যে তোলা হয়েছে সেটা আমায় দিন। রঞ্জনবাবু উঠে গিয়ে তার কাঠের দেরাজের ড্রয়ার খুলে তার মধ্যে থেকে বার করে আনলেন একটা ছবি, যেখানে একটি তেজি কালো রঙের ঘোড়া দেখা যাচ্ছে এবং সাথে রঞ্জন বসাক, হাতে একটা মস্ত বড় ট্রফি। দেখেই বোঝা যায় এটি কোনো রেস জেতার পর তোলা হয়েছে। ও সেই ছবিটা নিজের পকেটে চালান করতে করতে বলল, হ্যাঁ রঞ্জনবাবু, আপনার কি কারোর ওপর সন্দেহ হয় যে ঘোড়াটি চুরি করতে পারে বলে? সত্যি কথা বলতে রেসের মাঠে অনেকেরই ক্ষোভ ছিল। চেতক প্রতিবারই জিতে যেত। অপরদিকে আমায় অনেক অনেক বড় অ্যামাউন্টের চেক দেওয়া হয়েছিল চেতককে বেচে দেওয়ার জন্য। তার মধ্যে অন্যতম হলেন জসবন্ত সিং, এক মারোয়ারি শেঠ। তিনি আমায় 50 লক্ষ টাকাও অফার করেন, তবে আমি সেই লোভে পা দিইনি। তার জন্য অবশ্য লোকটার রাগের শিকার হতে হয়েছিল আমায়। আজ থেকে 3 মাস আগে লোকটা আমায় হুমকি দিয়েছিল। সে এই বলেছিল, ঘোড়াটা না বেচলে ভুল করলাম আমি, সে এর বদলা নেবে। আমার তাকে সন্দেহ হয়, তবে প্রমাণ ছাড়া তো কাউকে আর দোষী বলা যায় না। আচ্ছা, আপনার আস্তাবলটা একবার দেখবো রঞ্জনবাবু, আর আপনার বাকি ঘোড়াগুলোর ওপরেও একবার চোখ বোলাতে হবে। অবশ্যই, চলুন না। এ তো আমার পরম সৌভাগ্য যে আপনারা আমার আস্তাবলের ঘোড়াতে দেখবেন। ও এবং আমি দুইজনেই ঘোড়ার আস্তাবলটা অত্যন্ত ভালো করে খুঁটিয়ে দেখলাম। সেখানে বাকি 8টা রং বেরঙের তাগড়াই ঘোড়া ছাড়া অন্য কিছু চোখে পড়ল না আমার। ও সব জায়গাটা ভালো করে ঘুরে দেখল, আর অপরদিকে যেখানে রামুর মৃতদেহটা পড়েছিল সেই জায়গাটাও দেখল। এবার আমাদের চোখ গেল আস্তাবলের মধ্যে ঘোড়াকে খড় খাওয়াতে থাকা একটি লোকের দিকে। বুঝলাম সে নতুন লোক, যাকে ঘোড়াদের দেখাশোনার জন্য আনা হয়েছে। ও লোকটার দিকে এগিয়ে গিয়ে তাকে প্রশ্ন করল, তা কদিন হলো তুমি বাবুর বাড়িতে কাজ করছো, আর তোমার নাম কি? জি বাবু, এই 2 দিন হলো। আমার নাম রাজেশ। আগের ঘোড়া পরিচালক রামুকে তুমি চিনতে? হ্যাঁ বাবু, কেন চিনব না? ও তো রেসের মাঠে যেত, আমরা একসাথে কত রেস খেলেছি। আমিও রেসে নামতাম, তবে আমি তখন কাজ করতাম রসিকলাল শেঠের কাছে। সে চাকরিটা ছেড়ে দিলে কেন? আমরা গরিব মানুষ বাবু, ঘোড়ার জকি আর পরিচালনা করে পেট চালাই। যে বেশি টাকা দেবে তার কাছেই কাজ করব। এই বাবু বেশি টাকা দিলেন তাই চলে এলাম। তোমার পুরনো মনিব তাতে কোনো আপত্তি করেননি? সে আর আমি জানবো কি করে বাবু? আমি ওনাকে কাজ ছাড়ার দিন রাতে বলে চলে এসেছিলাম, তারপর তো আর কথা হয়নি। স্ট্রেঞ্জ।
রঞ্জনবাবু এক রাতের মধ্যে একজন ঘোড়ার পরিচালক পেয়ে গেলেন? এত তাড়াতাড়ি ওদের পাওয়া অত্যন্ত কঠিন আমি বলে জানতাম, কিন্তু রাজেশকে আমি আগে থেকেই চিনতাম। রেসের মাঠে অনেকবারই দেখাও হয়েছিল। আমায় সে জানিয়েছিল যে তার মনিব তাকে কম টাকা দেয়, বেশি টাকা পেলে সে আমার কাছে কাজ করবে। রামুর মৃত্যুর পর আর কি, এই ঘোড়াগুলো তো ওকেই দেখাশোনা করতে হবে, যে তাই আর দেরি করিনি। আপাতত আপনার কেসটা আমি নিলাম, তবে এখনো সূত্র কিছু কিন্তু ধরতে পারিনি। আমি নিজের সাধ্যমতো চেষ্টা করব আপনার ঘোড়া চেতককে খুঁজে বের করার। আজ তাহলে আমি আসি, কেমন? ভদ্রলোক আমাদের বাড়ির গেট অবধি এগিয়ে দিতে এলেন। তবে বেরোবার সময় আমি আর ও দুইজনেই লক্ষ্য করলাম ব্যাপারটা। একটা ঘোড়ার বিরক্তিসূচক আওয়াজ শুনতে পেয়ে ই ঘোড়া মোর বাত কাহে নেই শুনতা, পাজি জানোয়ার। বলে হাতের চাবুকটা তীব্র গতিতে চালিয়ে দিল ঘোড়াটার গায়ে। ব্যাপারটা আমাদের নজর এড়ায়নি। আমরা বাড়িতে ফিরে এলাম। বাড়ি ফিরে ও আর আমি সকালের প্রাতরাশ গলাধকরণ করে সে একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে কিছু একটা চিন্তা করছিল। এমনিতেই বৌঠান কয়েকদিন হলো বাড়িতে নেই। সে 3 দিন যাবৎ বাপের ঘরে গিয়েছে। এখন রান্নার আর বাড়ির সমস্ত কাজের দায়িত্ব পুঁটিরামের ওপর। ওর বিয়ের আগে আমরা তো পুঁটিরামের হাতের রান্নাই খেতাম, তবে বৌঠানের সুস্বাদু রান্নার স্বাদ পেয়ে ওইটা আর ছাড়তে ইচ্ছে করে না। সত্যি বৌঠান আমাদের রূপে গুণে যেন স্বয়ং মা লক্ষ্মী। আমি ওকে বিচলিত দেখে তাকে প্রশ্ন করলাম, তো ভায়া, কি চিন্তা করছো? 2 লাখ টাকাটা পকেটে এলে সেটা নিয়ে কি করবে, কিছু ঠিক করলে? তোমার হয়েছে ওই এক জ্বালা। আগে তো গাছটা লাগাই, তারপর তার পরিচর্যা, তারপর না হয় ফলের আশা। তা এখন কি ঠিক করলে? আমাদের করণীয়টা কি? প্রথমত আমাদের কেসটা নিয়ে যে এগোবো তার কয়েকটা মোটের সূত্র পেয়েছি আমরা। যেমন ঘোড়াটি অপহরণ, এখন জানতে হবে ঘোড়াটিকে চুরি করে কার কী লাভ থাকতে পারে। দ্বিতীয়ত পুরনো ঘোড়া পরিচালক রামুর মৃত্যু। ওর মৃত্যু কি সাধারণ ঘোড়াটিকে সরানোর উদ্দেশ্যে করানো হয়েছে, নাকি সেই ছেলেটির অন্য কোনো অভিসন্ধি ছিল? কেমন? যেমন ধরো, লোভের বশে রামুই ঘোড়াটিকে চুরি করে, আর যাকে বেচবে ঠিক করে হয়তো সেই রামুকে শেষ করে দেয়। খুনের মোটিভ এখন 2টি, আমাদের সঠিকটা খুঁজে বার করতে হবে। একটা কথা কিন্তু আমায় ভাবাচ্ছে, ওটা তো একটা ঘোড়া, সেটা তো আর আংটি বা হীরের মতো না যে যেখানে পারবে লুকিয়ে রাখতে পারবে, তাই না? একদমই সঠিক। তবে আমাদের এখন যে সূত্রগুলো পেয়েছি সেইগুলো নিয়েই এগোতে হবে, বুঝলে ভায়া? আর আমার বিশ্বাস রঞ্জন বসাক তোমাকে ওই রামুর মৃত্যুর তদন্ত করতে নিয়োগ করেনি। ওটা বলতে হয় তাই বলেছে। ওই 80 লক্ষ টাকা দামের ঘোড়া খুঁজে বার করাই হলো আমাদের আসল কাজ। আমাদের একবার যশবন্ত সিং লোকটার বাড়ি থেকে ঘুরে আসতে হবে, বুঝলে? লোকটারও ঘোড়াশালে অনেক ঘোড়া আছে। চেতককে সে সেখানে রাখবে না জানি, তাও আমি লোকটাকে একবার পরখ করে দেখতে চাই সে কোনোভাবে চুরির সঙ্গে যুক্ত হয়েছে কিনা। তুমি ভাবলেই উনি ওনার আস্তাবল তোমায় যেচে দেখাবেন? দেখাবেন ভায়া, নিশ্চিত দেখাবেন। একজন লোক যদি ওনার ঘোড়া কেনার জন্য আসে তবে কয়েক লক্ষ টাকা মুনাফা পাওয়ার জন্য নিশ্চিত দেখাবেন, আর তার জন্য লাগবে ছদ্মবেশ। তুমি যদি আমার সঙ্গে যেতে চাও তবে তোমাকেও ছদ্মবেশ নিতে হবে কিন্তু। তাই হবে। টেলিফোন ডাইরেক্টরি থেকে খুঁজে যশবন্ত সিংয়ের নাম্বার পেতে তেমন একটা বেগ পেতে হয়নি আমাদের। ও টেলিফোনে ওনার নাম্বার ডায়াল করে নিজের গলাটিকে যতটা সম্ভব নামিয়ে অন্য কণ্ঠে বলতে শুরু করলো। হ্যালো, নমস্কার, বলছি যশবন্ত সিং আছেন? ও আচ্ছা, আপনি তিনি। নমস্কার, আমি শুভেন্দু নস্কর। আমি অনেকদিন ধরেই একটি ভালো তাগড়াই এবং শক্তিশালী ঘোড়া কিনব চিন্তা করছি। তা আপনার কাছে তো শুনেছি অনেক ঘোড়া আছে, তা আমি কি সেইগুলো দেখতে আসতে পারি? ঘোড়া পছন্দ হলে আপনি আপনার বলা দামই পাবেন। 10 লাখ 12 লাখ যা বলবেন সেটাই দিতে রাজি আমি, কোনো অসুবিধে নেই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তবে আজ বিকেলে দেখতে আসি, কেমন? হ্যাঁ, নমস্কার নমস্কার। ও ফোনটা নামিয়ে এবার নিজের সাধারণ গলায় উত্তর দিল, আজ বিকেল ঠিক 4টেতেই টাইম দিয়েছেন ভদ্রলোক। আমাদের ছদ্মবেশ পরে প্রস্তুত থাকতে হবে। আর তুমি কিন্তু ভুল করে মুখ খুলে বলে ফেলো না যে আমরা রঞ্জন বসাকের বাড়ির ঘোড়শালাটিও দেখতে গিয়েছিলাম, মনে থাকে যেন। ওখানে তুমি যতটা সম্ভব চুপ থাকার চেষ্টা করো, যা কথা বলার আমি বলবো। কি ছদ্মবেশ নেবে ঠিক করলে? ও তুমি বিকেলেই দেখতে পাবে। আমি এখন একটু থানায় বিধুবাবুর সঙ্গে কথা বলে আসি।
রামু ছেলেটার মৃত্যুর কি কি তথ্য ওনারা এতক্ষণে আবিষ্কার করতে পেরেছেন সবটা আমায় জানতে হবে। আরও নতুন কিছু তথ্য জানতে হবে, সেটা জানা ছাড়া সম্ভব নয়। তুমি এক কাজ করো, গুটিরামের সঙ্গে বসে বসে ওর হাতে হাতে কিছুটা কাজ এগিয়ে দাও। জো হুকুম। তবে পুলিশ তো আশা করা যায় আমাদের রঞ্জনবাবুকে একবার না হোক একবার তো জেরা করেইছেন। তুমি ওনাদের কাছে গেলে নিশ্চিত আরও কোনো নতুন তথ্য জানতে পারবে আশা করি। দুপুরের আগে আগেই সে ফিরে এসেছিল বটে, তবে তখন আর তাকে বিরক্ত করিনি। সেই দিন দুপুরের খাবার শেষ করে একটু ভাত ঘুম দিয়েছিলাম। ঠিক ওই 4টে নাগাদ একজন লোক আমাদের ঘরে প্রবেশ করে আমাদের ঘুম থেকে ডাকলো। লোকটার মাথায় বেশ লম্বা লম্বা চুল, সাথে একটা সাদা রঙের টুপিও আছে। মুখের দিকে তাকাতেই লক্ষ্য করলাম সেখানে তখন বিরাজ করছে একটা বড় মিলিটারি গোঁফ। তার উপর লোকটার পরনের শার্ট, প্যান্ট, এমনকি জুতোটাও সাদা রঙের। গলায় সোনার হার এবং হাতের 4 আঙুলে 4টে করে সোনার আংটিও লক্ষ্য করলাম। এইরকম সাজে আমিও প্রথমে বুঝতে পারিনি এটা ব্যোমকেশ। কি ভাইয়া, এই পোশাকটা ঠিক আছে তো? ঠিক ওই উঠতি বড়লোকদের মতো লাগছে না? 10 লাখ টাকার একটা ঘোড়া কিনতে যাচ্ছি, এতটা বাহার মানাবে আশা করি। তুমিও তৈরি হয়ে নাও। কথাটা বলতে বলতেই আমার ফসলহীন মুখে, যেখানে কোথাও কোনো দাড়ি গোঁফের চিহ্ন অবধি ছিল না, কিছুক্ষণের মধ্যেই আমার নাকের নিচে চাপিয়ে দেওয়া হলো একটা গোঁফ আর একটা ফ্রেঞ্চ কাট দাঁড়ি। সত্যি কথা বলতে আমার ছদ্মবেশের দরকার তেমন একটা ছিল বলে তো আমি মনে করি না, তবুও সাবধানতা অবলম্বন করতে চায়। মাথায় রেখো, তোমার নাম অংশু নস্কর আর আমি শুভেন্দু নস্কর। তুমি আমার নিজস্ব ভাই, আর আমরা ঘোড়া খুঁজছি রেসের মাঠে ঘোড়া নামাবো বলে। এই তথ্যগুলোই প্রথমে মাথায় রাখো। তোমায় গলা পরিবর্তন করার দরকার নেই, ওটা আমায় করলেই হবে। বিকেল ওই 4:30 নাগাদ ট্যাক্সি আমাদের পৌঁছে দিল শেঠ যশবন্ত সিংজির বাড়ির বড় ফটকের বাইরে। দারোয়ানকে আশা করা যায় বলাই ছিল, তাই সে আমাদের দোতলা মহলের মতো বাড়িটার বৈঠকখানায় বসিয়ে নিজের মনিবকে ডাকতে চলে গেল। কিছুক্ষণ অপেক্ষা করার পর দোতলার সিঁড়ি থেকে একজন মাঝবয়সী পেট মোটা লোককে আমরা নামতে দেখলাম। ভদ্রলোক যে শৌখিন তাতে কোনো সন্দেহই নেই। আমাদের কাছে এসে নমস্কার জানিয়ে তিনি অন্য একটি সোফা দখল করে হিন্দি বাংলা মিলিয়ে বললেন, জি आप लोग बैठिए। আমি আস্তাবলের সব ঘোড়া একদম ক্লিন করে রেখেছি। অল আর ভেরি গুড শুভেন্দু বাবু। আপনি যেটা দেখবেন সেটাই আপনার পছন্দ হয়ে যাবে। অল হর্স আর ভেরি গুড ব্লাড লাইন। তাই রেসের মাঠে নামলে আপনি জিতবেন, আমায় বিশ্বাস করুন। ও যতটা সম্ভব নিজের গলার স্বরটা একটু নামিয়ে অন্যরকমভাবে জবাব দিল, দেখুন, আমি একটা তাগড়াই ঘোড়ার খোঁজ করছি, যেটা আমায় সব রেস জিততে হেল্প করবে। তা আপনি যদি আমায় এমন ঘোড়ার খোঁজ দিতে পারেন, আমি আপনাকে মুঁহ মাঙ্গা রকম দেব। সিওর সিওর। আপনি কেমন ঘোড়া চাইছেন একটু বলবেন? আপনি তো রেসের মাঠে যান আশা করি। আমি 3 মহিনা আগে রেসের মাঠে একটা কালো রঙের বেশ তাগড়াই ঘোড়া দেখেছিলাম। কি যেন নাম লোকটার, যদ্দূর মনে পড়ছে রঞ্জন বলে। হ্যাঁ, রঞ্জন বলে কিছু একটা ছিল। তা আমি লোকটার ওই ঘোড়াটার মতো ঘোড়া চাই। আচ্ছা, বুঝলাম। আপনিও তাহলে আমার মতো ওই ঘোড়াটির খোঁজ করছেন। তবে ওটা ওয়ান অ্যান্ড অনলি পিস খালি ওই স্কাউন্ড্রেল লোকটার কাছেই আছে। আমি সব মিলিয়ে 50 থেকে 70 লাখ টাকা অবধি অফার করি, কিন্তু সে সেটা বেচতে রাজি হয়নি। আমার বিশ্বাস আপনিও তাকে যত রকমই দিন না কেন, সে ওটা বেচবে না। বুঝতে পারলাম। ঠিক আছে, আপনি আমায় একটা কালো ঘোড়া দেখান। চলেন আপনার রাস্তা বলে। লোকটার পুরো আস্থা বলে প্রায় 22টা ঘোড়া আমরা দেখলাম সব মিলিয়ে, কিন্তু কোনোটাই চেতক না, সেটা আর বলে দিতে হয় না। সমস্ত ঘোড়াগুলিই ও অত্যন্ত মনোযোগ সহকারে দেখল, তবে সন্দেহজনক কিছু লক্ষ্য করতে পারলো বলে তো আমার মনে হয় না। এমন সময় যশবন্ত সিং লোকটা মাথা নিচু করে বলে উঠল, রঞ্জনকে আমি তখন রাগের মাথায় হুমকি দিয়েছিলাম আর উল্টা সিধা বাত বি করেছিলাম। আমার সেটা করা উচিত হয়নি, এখন সেটা বুঝতে পারছি। অবশ্যই, যে লোকের সব থেকে পছন্দের ঘোড়া তাকে সমস্ত রেসে জিততে সাহায্য করে, কোটি কোটি টাকা সে জিতে আনে, তবেই তাকে কেন সে বেচবে? একদম ঠিক বলেছেন আপনি।
আপনার কি কোনো ঘোড়া এখনো পছন্দ হলো? হ্যাঁ, ওই যে কালো ঘোড়াটা আমি দেখে গেলাম। বাড়িতে যাই দেন, আমি যদি ডিসাইড করি, যদি কিনি, অবশ্যই আমি আপনাকে কল করব। ঠিক আছে। আজ তাহলে উঠি, কেমন? ওটা কি? কোনটা? ও হাত দেখালো। আস্তাবলের থেকে খানিকটা দূরে ছোট মতো একটা অন্য আস্তাবল ঘরের দিকে। ওখানেও যে একটা ঘোড়া বাঁধা আছে তাতে কোনো সন্দেহই নেই। আমরা সেই দিকে এগিয়ে গেলাম। ও আমার সব থেকে প্রিয় ঘোড়া লক্ষ্মী, তবে ও এখন অন্তঃসত্ত্বা, তাই ওই ঘোড়াটাকে সবকটার থেকে আলাদা করে রেখেছি। আমার বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করতে শুরু করলো। বুঝতে পারলাম ওটা রোমাঞ্চে এবং নতুন তথ্য আবিষ্কারের আশায়। ওই আস্তাবলে যে ঘোড়াটি আছে সেটা চুরি যাওয়া ঘোড়াটি নয় তো? ও ঘোড়াটাকে আপনি বেচবেন না আশা করি, তবুও কি তাকে দেখা যায়? লোকটা হয়তো নাই বলতো, তবে আমতা আমতা করে হ্যাঁ বলল। হ্যাঁ দেখবেন বলছেন, মানে না, চলুন দেখাই আপনাদের। তবে ওটা কিন্তু বিক্রির জন্য না, ও আমার সব থেকে প্রিয় ঘোড়া। ওটা আমি নিজের পার্সোনাল ইউজের জন্য রেখেছি। ও কিন্তু কোনোদিন রেসের মাঠে যায়নি, সুতরাং আপনাদের ওকে দেখে তেমন একটা লাভ হবে না। তাও বলছেন যখন চলুন। ভদ্রলোক আমাদের নিয়ে গেলেন ওই ছোট আস্তাবলের দিকে। তবে ঘোড়াটিকে সম্পূর্ণভাবে চারিদিক থেকে ঘিরে রাখা, ভালো করে দেখা না গেলেও বুঝতে পারলাম এটাও কালো রঙের, তবে বেশ তাগড়াই। ঘোড়াটা আমাদের দেখে অবজ্ঞা ভরে একটা নিঃশ্বাস ছাড়ল। আমরা সেই আস্তাবল থেকে বেরিয়ে এলাম রাস্তায়। রহস্য রহস্য, একটার পর একটা রহস্য ধরা দিচ্ছে। যা দেখলাম তাতে বুঝলাম লোকটা দেখতে সাধারণ হলেও বেশ একটা সুবিধের নয়। আর শেষের কালো ঘোড়াটিকে ঘিরে রেখেছে যেভাবে, সে কিছু একটা আড়াল করতে চাইছে। তুমি কি সন্দেহ করছো ওই ঘোড়াটি চেতক? সেটা এখনো বলার সময় আসেনি। বলে আমরা রাস্তার দিকে পা বাড়াতে যাব, এমন সময় অদ্ভুত একটা ঘটনা ঘটে যাবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। ব্যাপারটা আমার চোখের সামনে এতটা তাড়াতাড়ি বা আকস্মিকভাবে ঘটল তা বলার আমার ভাষা নেই। কারণ আমরা রাস্তা পার করে ওপারের দিকে যেতে যাব, ঠিক সেই সময় অপর দিক থেকে তীব্র গতিতে একটা সাদা রঙের গাড়ি ধেয়ে এলো আমাদের দিকে। রাস্তায় অন্য একজন মাঝবয়সী গোবেচারা লোকও রাস্তা পার করছিল। গাড়িটা যেভাবে আমাদের দিকে এগিয়ে আসছিল তাতে বলা চলে এক ধাক্কায় সে 3 জন মানুষকেই সাবার করে দিত। আমি নিজের প্রতিবর্ত ক্রিয়ার ওপর ভরসা করে নিজেকে খানিকটা পিছিয়ে নিয়ে ওর উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠলাম, সরে যাও ওখান থেকে, না হলে বিপদ। ও যে কতটা চনমনে সেটা তখন লক্ষ্য করলাম। সে এক লাফে গিয়ে ধাক্কা মারল মাঝবয়সী লোকটাকে। সঙ্গে সঙ্গে সেও ডিগবাজি খেয়ে পড়লো পাশের রাস্তায়। সাদা রঙের গাড়িটা ততক্ষণে দ্রুত গতিতে পাশ কাটিয়ে হারিয়ে গিয়েছে অপর কোনো গলির মধ্যে। মাঝবয়সী ভদ্রলোকের হাতে পায়ে ভালো মতো কয়েকটা জায়গায় ছড়ে গেছে। আমি বুঝতে পারলাম কেউ বা কারা চায় না আমরা এই তদন্তে এগোই, তাই তারা পুরোপুরিভাবে আমাদের শেষ করে দিতে চেয়েছিল। কী রহস্য লুকানোর চেষ্টা করা হচ্ছে এখানে? আমরা কি পারবো সেই রহস্যের সমাধান করতে? সে যাই হোক, ও এখন লোকটার হাতে এবং পায়ে ছড়ে যাওয়া জায়গাগুলোর দিকে দেখে পাশের রাস্তার চায়ের দোকানের থেকে জল এনে সেখানে দিচ্ছে। রাস্তায় তখন ছোটোখাটো ভিড় জমা হতে শুরু হয়েছে। আমরা ভদ্রলোককে চায়ের দোকানে ধাতস্থ হতে রেখে সেখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ও খালি নিচু স্বরে আমায় বলল, ব্যাপারটা যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয় এটা। প্রাণঘাতী হামলা যখন করানো হয়েছে, সুতরাং বলা চলে ব্যাপার অত্যন্ত জটিল এবং ঘোরতর। আমরা সঠিক পথেই এগোচ্ছি বন্ধু। সেই দিন বাড়িতে ফিরে ওকে বেশ চিন্তিত দেখলাম। কি চিন্তা করছে সেটা অবশ্য জিজ্ঞেস করা হলো না, কারণ ও কাজের সময় বা চিন্তা করার সময় বিরক্ত করা একদম পছন্দ করে না। সময় আসলে আশা করি ও নিজেই সবটা আমায় জানাবে। তবে আমার মনে তখন উকি দিচ্ছে কিছু প্রশ্ন, যেমন এই হামলাটা কে করাতে পারে, আমাদের ওপর নজর রাখা হচ্ছে কি, যশবন্ত সিংয়ের আস্তাবলের সেই ঘোড়াটি কি চেতক, রামুর মৃত্যুর কারণ কি। এই সমস্ত কিছু চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম আমি, যেখানে একটা রেসের মাঠে একসাথে অনেকগুলো ঘোড়া দৌড়াচ্ছে, আর একটা কালো রঙের ঘোড়া সবকটা ঘোড়াকে পেছনে ফেলে ধুলো উড়িয়ে রেস জিতে নিল। স্বপ্নটা সত্যি অদ্ভুত।
পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন প্রায় বেলা 10টার কাছাকাছি। আমি ওকে উদ্দেশ্য করে প্রশ্ন করলাম, কাল থানায় গিয়ে তেমন কিছু লাভ কি হলো? নতুন কিছু তথ্য কি আবিষ্কার করতে পারলে? হ্যাঁ, বিধুবাবু আমায় জানালেন যে রামু নামের যে ছেলেটি মারা গিয়েছে তার স্বভাব চরিত্র অত্যন্ত ভালো ছিল। সে ঘোড়াটিকে চুরি করতেই পারে না। ওনাদের বিশ্বাস ঘোড়াটিকে অপহরণ করে তারপরেই ছেলেটিকে মেরে ওইভাবে ফেলে দেওয়া হয়। আর বিধুবাবু অন্য একটা বিষয়ও জানান যে রেসের মাঠে নাকি আজকাল কিছু স্মাগলিং জাতীয় জিনিসও ঘটছে সবার অগোচরে। পুলিশ অনেকদিন থেকেই তাদের ধরার চেষ্টাও করছে। ওইসবের পেছনে নাকি লুকিয়ে আছে অনেক বড় বড় মাথারা, যারা এক একটি গ্যাং বলা চলে। তবে আমি বিশ্বাস করি ঘোড়াটি চুরি হওয়ার পেছনে এই গ্যাংয়ের কোনো একটা তো হাত আছে, কারণ যে খুনটা হয়েছে তা কিন্তু একজনের পক্ষে করা অসম্ভব। তার মানে এখন তোমার মাথায় 3টে দায়িত্ব চাপলো আশা করি। কারণ প্রথমত রামু ছেলেটির খুনের তদন্ত তুমি করছো, অপরদিকে ঘোড়া উদ্ধার, আর অপর একটা কাজ, আর সবশেষে যোগ হলো এই নতুন স্মাগলিং গ্যাং। আমার বিশ্বাস এরা ছোটোখাটো চুনোপুটি নয়, এরা এক একটা রাঘব বোয়াল। আর এদের বাগে আনা এতটা সহজ হবে না। একটা কথা জানো তো ভাইয়া, কান টানলে মাথা আসে। ঘোড়া চুরির ঘটনা যখন বাইরে এসেছে তখন বুঝে নাও কানটা আমরা পেয়ে গেছি। এখন কানটা টেনে ধরতে পারলেই মাথাটাও বেরিয়ে পড়বে। আজ সকাল থেকেই একটা জিনিস কি তুমি লক্ষ্য করেছো? ব্যাপারটা আমি না ঘুম থেকে উঠে থেকেই দেখছি, তবে এখনো পর্যন্ত জানাইনি তোমায়। আমি কেসটা নিয়ে ঘরে বসে চিন্তায় মগ্ন ছিলাম, তাই অন্য কিছু ভাববার সময় হয়ে ওঠেনি। একবার ঘরের জানলার পর্দাটা সরিয়ে ওই রাস্তার পাশের বড় বটগাছটার দিকে তাকাও তো, দেখো তো কি দেখতে পাও। ও আমার কথা শুনে অপেক্ষা না করেই হালকাভাবে পর্দাটা সরিয়ে উকি মারলো আমার দেখানো বটগাছটার দিকে। তারপর আমার দিকে ফিরে বলল, সাধারণ গোবেচারা পাগল বলেই মনে হচ্ছে। আসলে হঠাৎ করেই আমাদের বাড়ির বাইরে বটগাছতলায় আজ সকাল থেকেই নতুন একটা পাগল এসে আস্তানা গেড়েছে। ওই লোকটাকে পুরো পাড়ায় এত বছর কোথাও চোখে পড়েনি। হঠাৎ করেই যেন আবির্ভাব হয়েছে তার। ও আমায় উদ্দেশ্য করে বলল, বুঝতে পারলাম তুমি সন্দেহ করছো আমরা যেমন ছদ্মবেশে শেঠজির বাড়ি গিয়েছিলাম সেই রকমই এই লোকটা আমাদের উপর নজর রাখছে, তাই তো? ব্যাপারটা কিন্তু হাওয়ায় উড়িয়ে দেওয়াও যায় না। তবে আমাদের এখন থেকে একটু সাবধানে চলাচল করতে হবে। লোকটা কি চায় সেটা কিন্তু আমরা জানি না, তাই সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ। সেই দিন আমি আরও বেরিয়ে পড়লাম রামু নামক ছেলেটির বাড়ি। সত্যি হতদরিদ্র মানুষগুলোকে যেন চোখে দেখা যায় না। কথা শুনে যা বুঝলাম, ওরা কিছুই জানে না। তারা খালি জানতো যে ছেলে সেখানে কাজ করে, বাকি তারা কিছুই জানতো না। বাড়িতে 2টো ছেলে, রামু ছিল ছোট, তাই তার শোক আরও বেশি। পরিবারের সকলেই প্রায় কাজ করে। হতদরিদ্র পরিবারে অভাবের তাড়নাটাই বেশি। আমরা সেইখান থেকে তেমন কিছু তথ্য না পেয়ে বেরিয়ে এলাম রাজপথে। ওনাদের এমন অবস্থা দেখে খারাপ লাগছিল বটে, তবে কি আর করা যায়। বোমকেশ ওনাদের আশ্বাস দিয়েছে যে ও অন্য কিছু সাহায্য না করতে পারলেও ওনার ছেলের খুনিকে বা খুনিদের উপযুক্ত শাস্তি দেবে। একটা কাজ করো তো ভাইয়া, এই দুটোর মধ্যে কোনো একটা আঙুল ধরো। রাস্তার মাঝে এই কেমন বোকা বোকা কাজ। সত্যি মাঝে মাঝে বোধ করি ও কেমন শিশুর মতো হয়ে ওঠে। সে যাই হোক, আমি ওর হাতের একটা আঙুল ধরতেই সে বলল, তবে আজ আমরা বিকেল বেলায় ঘোড়ার রেস দেখতে যাব। রেসের মাঠে কি রহস্য লুকিয়ে আছে। অপরদিকে আমি খবর নিয়ে দেখেছি আজ রঞ্জন বসাকের নতুন ট্রেনের চেতকের বদলে অন্য ঘোড়া নিয়ে নামবে। সুতরাং বলা চলে আমাদের সেই রেস দেখতে যাওয়া উচিত। নতুন একটা অভিজ্ঞতা হবে, কি বলো? ভোরের স্বপ্ন সত্যি হয় জানতাম, তবে এত তাড়াতাড়ি পূরণ হয় সেটা জানতাম না। আমি এত বছর কলকাতায় থাকলেও কোনোদিন ঘোড়ার গাড়ি চড়িনি, আর এ তো সোজা ঘোড়ার রেস দেখাতে নিয়ে যাবে বলছে। মেঘনা চাইতে জল কথাটার এর থেকে ভালো উদাহরণ হয়তো আর কোথাও পাওয়া যাবে না আশা করি। আমরা ঘোড়ার রেস দেখতে যাচ্ছি ঠিকই, কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো আমাদের চোখ কান খোলা রেখে চলতে হবে। ধরে নাও সেখানেও আমরা তদন্তের জন্যই যাচ্ছি। আমরা কথা বলতে বলতে রাস্তা থেকে এগোচ্ছি, এমন করে হঠাৎ করেই আমাদের সামনে তীব্র গতিতে এসে থামলো একটা সাদা রঙের গাড়ি। এটা যে কালকের গাড়িটা যে আমাদের ধাক্কা মেরে ভবসাঙ্গ করতে চেয়েছিল তাতে আমার কোনো সন্দেহই নেই। তবে গাড়িটা এমনভাবে আমাদের সামনে এসে থামলো কেন? উত্তরটা ভাবার চেষ্টা করব, তার আগেই গাড়ি থেকে নেমে এলো কালো মাস্ক পরা এবং সারা শরীর কালো পোশাকে আপাদমস্তক ঢাকা 3জন লোক।
এদের প্রত্যেকের হাতেই একটা করে পিস্তল। সুতরাং ওর কাছে নিজের বন্দুক থাকলেও সেটা এখন এতজনের সামনে বার করা সঠিক হবে না ঠিক করেই হয়তো ও নিজেকে আত্মসমর্পণ করে হাত দুটো ওপরে তুলে দিল। আমি ওর দেখা দেখি তাই করলাম। হঠাৎ করেই ওদের মধ্যে একজন আমাদের উদ্দেশ্যে হুমকির সুরে বলে উঠল, তাড়াতাড়ি গাড়িতে ও হারামজাদা, বেশি কাঁই করলে এখানেই শেষ করে দেবো। আমরা আর কথা না বাড়িয়ে উঠে গিয়ে বসলাম সেই সাদা রঙের গাড়িটার পেছনের সিটে। লোকগুলো আমাদের মাঝখানে বসিয়ে নিজেরা গাড়ি সিটে বসলো। তারপর বলল, গাড়ি ছাড়, এক জায়গায় বেশিক্ষণ দাঁড়ানো সেফ না। কেউ কিছু বুঝতে পারলে অথবা পুলিশ কিছু জানতে পারলে কেলেঙ্কারি হবে। কথাটা বলার সাথে সাথেই লোকগুলো আমাদের নিয়েই গাড়ি ছেড়ে দিল। লোকগুলোর মতলব যে কি তা ঠাউর করতে পারলাম না। ওদের একজন ব্যোমকেশের দিকে তাকিয়ে বলল, তোর নাম ব্যোমকেশ আশা করি। খুব বার বেড়েছিস তাই না? টিকটিকি হয়েছ, খুব বড় টিকটিকি। গোয়েন্দাগিরি ফলাচ্ছ। আজকের মতো ছেড়ে দিলাম, তবে পরের বার যদি সাক্ষাৎ হয় তবে মাথায় রাখবি সেটাই তোদের শেষ দিন। ওর নার্ভ যে কতটা শান্ত তা আজ ঠাউর করতে পারলাম। সে নিজের গলাটাকে যতটা সম্ভব চড়িয়ে বলল, তাদের মতো ভাড়াটে গুন্ডাকে এই টিকটিকি ভয় করে না। যে গ্যাংয়ের লোকই তোরা হোস না কেন, সব কটাকে জেলের ভাত খাওয়াবো। নাহলে আমি আর নিজেকে সত্যের নেশি বলবো না। সাহস দেখেছ সাব? তুমি বললে ওকে এখানেই খতম করে দি। একেবারে শেষ করে দিলেই তো ল্যাটা চুকে যায়। ঠিক আছে, হাইওয়ের মাঝখানে একটা ফাঁকা জায়গা থেকে গাড়ি থামাও, বাবাজিদের নামিয়ে দি। গাড়িটা থামলো ফাঁকা রাস্তার এক প্রান্তে। গাড়ির দরজা খুলে আমাদের ফেলে দেওয়া হলো রাস্তার ওপরে। তারপর তড়িঘড়ি গাড়িটা স্টার্ট নিয়ে আমাদের সামনে থেকে বেরিয়ে গেল। ও ততক্ষণে রাস্তা থেকে উঠে নিজের জামার নিচের দিকটা ঝাড়তে ঝাড়তে বলল, মার্কাস গ্যাং, ওটাই আমাদের নতুন ক্লু। ভাইয়া, লোকগুলো কিন্তু আমাদের ছেড়ে ভুল করলো। কুকুরের ল্যাজ যে বাঁকাই, কোনো দিনও তা সোজা হয় না। পরে তার ফল ওরা ভোগ করবে, মাথায় রেখো। ও যে মাঝে মাঝে কি বলে তা আমি নিজেই জানি না। সেই দিন বাড়ি ফিরে ও অপেক্ষা না করে কয়েক জায়গায় ফোন করলো শুধু। তার মধ্যে যে পুলিশের লালবাজারের বড়বাবু বিধুবাবুও আছেন সেটা আর বলে দিতে হয় না। ওকে জিজ্ঞেস করায় সে আমাকে বলল সে নাকি রসিকলাল শেঠের বাড়িতেও ফোন করেছিল। রসিকলাল শেঠ বলতে যার কাছে রঞ্জন বসাকের নতুন ট্রেনার রাজেশ কাজ করত। আর নতুন কি জানতে পেরেছে এটা জিজ্ঞেস করায় সে বলল, এই রসিকলাল সেটা কিন্তু গভীর জলের মাছ, কারণ এই লোকটাও রেসের মাঠে নিজের ঘোড়ায় টাকা লাগিয়ে বেশ ভালো মতোই রোজগার করে। বিধুবাবু জানালেন ওনার বাড়ি রাজপ্রাসাদের থেকে কম কিছু নয়। ভদ্রলোক এক কথায় বলা চলে ধন কুবের, আর তার একটা নয়, শহরে অনেক ব্যবসা আছে। তাই ওনাকেও নাকি সন্দেহের তালিকায় ধরতে হবে। আর ভুললে হবে না, এই লোকটাও যে রেসের মাঠে টাকা লাগায়। যদি চেতক প্রতিবার জিতে যায় তাহলে তো ওনারই ক্ষতি। তার জন্যই হয়তো হতে পারে তিনি ওই ঘোড়াটিকে অপহরণ করেছেন। অনুমান কোনো কথা বলে না বন্ধু, আমাদের দরকার প্রমাণ। তার জন্যই আজ রেসের মাঠে যাওয়া। বিধুবাবুও আসছেন, তবে রঙিন পোশাকে। তিনিও আমাদের সঙ্গে রেসের মাঠে যাবেন সব ব্যাপারটা বুঝে নিতে। তা আমরা কি সেখানে তদন্ত করতে যাচ্ছি? কাজটা গোপনে করলেও আমরা সেখানে যাব, ধরো মনোরঞ্জনের জন্য। কাউকে কিছু বুঝতে দেওয়া চলবে না। কথাটা শেষ হওয়ার আগেই আমাদের বাড়ির বাইরে বিধুবাবুর ভারী পুলিশ জিপের শব্দ শোনা গেল। বুঝলাম ভদ্রলোক তৈরি হয়ে এসে পড়েছেন আমাদের নিয়ে রেসের মাঠে যাওয়ার জন্য। কয়েক মিনিটের মধ্যে সিঁড়িতে ঠক ঠক বুটের শব্দ তুলে ভদ্রলোক প্রবেশ করলেন আমাদের ঘরে। ভদ্রলোককে আজ অনেকটা অদ্ভুত লাগছে। এর কারণ বোধ করি একটাই, সবসময় আমরা ওনাকে পুলিশ ইউনিফর্মেই দেখি, কিন্তু আজ তিনি রঙিন পোশাকে এসেছেন, তার জন্য আমাদের হয়তো এমন অবাক লাগছে। ভদ্রলোক এবার আমাদের উদ্দেশ্যে বললেন, তা আপনাদের হলো? রেস যে আধা ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে। এখানে বসে থাকলে কিন্তু ময়না ফুরুত হয়ে যাবে ব্যোমকেশবাবু। আপনি একটা কাজ বোকার মতো করেছেন বিধুবাবু। আমাদের আজ পুলিশ জিপে সেইখানে গেলে চলবে না। পারলে ট্যাক্সি নিয়ে যাওয়া উচিত, যাতে কেউ কোনো সন্দেহই না করে। ব্যাপারটা আপনি ঠিকই বলেছেন, তবে এটা এইখানেই থাক। গাড়ি করেই যাওয়া যাক, আসার পথে নিয়ে যাব না হয়। আমরা তৈরি হয়ে একটা ট্যাক্সি করে বেরিয়ে পড়লাম ঘোড় দৌড়ের রেসের মাঠের উদ্দেশ্যে। কলকাতার রাস্তায় আজ বেশ ভালো রকমের ভিড় বলা চলে। কারণটা ঠিক ঠাউর হলো না।
তবে ভিড় পেরিয়ে আমাদের গাড়ি রেসের মাঠে পৌঁছলো প্রায় 4টে বাজতে 5 মিনিট আগে। ভালো করে দেখুন বিধুবাবু, রঞ্জন বসাক আজ নিজে রেসে নেমেছে। চেতক নেই তো কি হয়েছে, ওনার ওই সাদা ঘোড়াটিও কম নয়। তবে ওই ঘোড়াটির ওপর বোধ করি আজ কম টাকা লেগেছে। অন্যদিকে 21 নম্বর ঘোড়াটি যে যশবন্ত সিংয়ের তাতে কোনো সন্দেহই নেই আমার। ভদ্রলোক কোনো ট্রেনারকে নিয়ে এই রেসে ওনার ওই ঘোড়াটিকে নামিয়েছেন। এবার দেখা যাক কে রেস জেতে। প্রতিটি ঘোড়াই অত্যন্ত তাগড়াই, সেটা আর বলে দিতে হয় না। আমি কোনোদিনও রেসের ট্র্যাক দেখিনি, আজ প্রথম দেখলাম। প্রায় 10-12টা রেসের ট্র্যাক রয়েছে। এখানে সবকটাই সাদা রঙের লাইন দিয়ে মার্ক করা রয়েছে, আর প্রতিটি ট্র্যাকে একটি করে ঘোড়া এবং তার সাথে রয়েছে তার ট্রেনার। ঘোড়ার পিঠে বাঁধা ওই বসার জায়গাটি বোধ করি ঘোড়ার স্যাডেল। আমি এইসব ভাবছি, হঠাৎ করেই তীব্র বন্দুকের শব্দ শুনতে পেলাম। বুঝতেই পারলাম রেস রেফারি শূন্যে বন্দুক ছুড়ে রেসের সূচনা করেছে। সঙ্গে সঙ্গে তীব্র গতিতে ঘোড়াগুলি ছুটতে শুরু করল। ওহ, সে কি রেস! এমন অভিজ্ঞতা আমার জীবনে এই প্রথম। একবার রঞ্জন বসাকের ঘোড়া প্রচণ্ড জোরে দৌড়ে এগিয়ে যাচ্ছে সবাইকে পেছনে ফেলে। অপরদিকে আবার 21 নম্বর ঘোড়াটিও মাঝে মাঝেই এগিয়ে যাচ্ছে, তাকেও পেছনে ফেলে। পুরো রেসের ট্র্যাকটায় ধুলো চারিদিকে ছড়িয়ে আছে। ঘোড়াগুলি যাওয়ার সময় যে পরিমাণ ধুলো ওড়াচ্ছে তা চারিদিককে ঢেকে দিতে বাধ্য। সত্যি এ একরকম খেলাই বলে, কেউ কাউকে ছাড়বে না। অবশেষে ফিনিশ লাইনে প্রথম পৌঁছলো রঞ্জন বসাকের সেই সাদা ঘোড়াটি। সাদা ঘোড়াটির উপর আজকে আশা করি টাকা লাগায়নি, তাই ওটা জেতার ফলে বেশিরভাগ মুনাফা পাবে রঞ্জন বসাক। কিন্তু ট্রফি দেওয়ার পর ওখানে ওটা কি চলছে? আমরা রেস শেষ হওয়ার পরও চারিদিকটা দেখার জন্য প্রায় আধ ঘন্টা অপেক্ষা করছিলাম। মানুষের ভিড় উপচে পড়েছে সেই সাদা ঘোড়াটির সাথে রঞ্জনবাবুকে ট্রফি নিতে দেখার জন্য। একটা অদ্ভুত ব্যাপার ঘটলো যেটা একদম অপ্রত্যাশিত। রঞ্জন বসাক এবার ওনার সাদা ঘোড়ার পিঠে বাঁধা ওই বাদামি রঙের স্যাডেলটি খুলে নিল আর মাইকে ঘোষণা করলো, যে সব থেকে বেশি দাম দেবে আমি এই নতুন ঘোড়াটির স্যাডেলটি তাকেই বিক্রি করে দেব। এটাও একটা পয়সা কামানোর উপায়, বুঝলেন বিধুবাবু? আসলে জেতা ঘোড়ার জিনিসটা শৌখিন জিনিস মনে করে অনেকেই ওটা চড়া দামে কিনতে চায়। ওর কথাই সত্যি হলো। একজন লোক দেখে বেশ বড় লোক মনে হলো। প্রায় 25,000 টাকা দাম দিয়ে ওই সামান্য চামড়ার স্যাডেলটি কিনে নিলেন তিনি। আর সব থেকে অবাক করার বিষয়, সাধারণ মানুষ এই ব্যাপারটা নিয়েও বেশ আনন্দ উপভোগ করছে। রেস শেষ করে তখন রঞ্জন বসাক আমাদের দেখতে পেয়ে নিজের ঘোড়াটিকে ট্রেনারের কাছে পরিচর্যার জন্য ছেড়ে দিয়ে আমাদের দিকে এগিয়ে এলেন। আপনার রেস দেখলাম রঞ্জনবাবু, সত্যি আপনার এলেম আছে। চেতককে ছাড়াও এই রেস আপনি জিতে গেলেন, দারুণ ব্যাপার। অনেক ধন্যবাদ আপনাকে ব্যোমকেশ বাবু, কিন্তু চেতককে ছাড়া আমার ভালো লাগে না। ওকে খুঁজে বার করার কাজ কত দূর? আপনারা কি ওকেই খুঁজতে এসেছেন? একদমই না, আমার এই বন্ধুটি কোনোদিন রেস দেখেনি বললো, তাই ওকে দেখাতে আনলাম। সত্যি আপনার জবাব নেই, তবে আমি আমার মতো চেষ্টা করছি আপনার ঘোড়াটিকে উদ্ধার করা। আমার বিশ্বাস বেশি সময় লাগবে না আর তাকে উদ্ধার করতে। রহস্যের জাল অনেকটাই গুটিয়ে এনেছি, এখন মাছ টোপ গিললেই তুলে নেব। আপনার চিন্তা করতে হবে না। অনেক ধন্যবাদ আপনাকে, সেটারই অপেক্ষায় রইলাম। তবে আপনি আপনার ওই স্যাডেলটি বিক্রি করে দিলেন? ভদ্রলোক হো হো করে হেসে বললেন, এটা একটা পয়সা কামানোর উপায়ও বলতে পারেন। জেতা ঘোড়ার যে কোনো জিনিস সাধারণ মানুষ প্রায় অনেক টাকা দিয়ে কিনে নিতে চায়। এই স্যাডেলটার দাম 10,000 টাকাও হবে না। দেখলেন আমি এটা কত সহজে 25,000 টাকায় বিক্রি করে দিলাম। বুঝলাম। আজ তবে আসি, কেমন? নতুন কোনো তথ্য আবিষ্কার করলে আমি নিশ্চিত আপনাকে জানাবো। ধন্যবাদ। বলে আমরা নমস্কার জানিয়ে সেই স্থান থেকে বেরিয়ে এলাম। তবে ওর কপালে কেন যে ভ্রুকুটি সেটা ঠিক ধরতে পারলাম না। সে কি রেসের মাঠে নতুন কোনো তথ্য আবিষ্কার করেছে নাকি? সবটাই ওই জানি, কিন্তু ওকে এখন প্রশ্ন করা বৃথা। জানি কোনো প্রশ্নের উত্তরই পাওয়া যাবে না। বিধুবাবু নিজের জিপ নিয়ে চলে যাওয়ার আগে সন্ধ্যার ওই হালকা আলোতেও আমরা খেয়াল করলাম বটগাছের নিচে তখন ওই সকালের দেখা পাগলটা বসে নিজের মনে ভুলভাল বকছে আর আমাদের বাড়ির দিকে তাকিয়ে আছে। সত্যি ব্যাপারটা বড়ই সন্দেহজনক। ব্যাপারটা ওরও দৃষ্টিগোচর হয়নি, তবে ওর কথা চিন্তা করলে ও কেসে মন দিতে পারবে না আশা করি।
সন্ধ্যায় আমি আর ও তখন বসে কেসটা নিয়ে খানিকটা কথা বলছি। ঠিক এমন সময় পুঁটিরাম আমাদের সামনে চায়ের ট্রেটা রেখে গেল। ও তখন উঠে হালকা পায়চারি করতে করতে চিন্তা করছিল। গরম চাটা যে এইদিকে নিজের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে সেই দিকে তার যেন খেয়ালই নেই। এমন সময় হঠাৎ করেই ও নিজের পকেট হাতড়ে বার করে আনলো একটা সিগারেট, আর সেটা ধরিয়ে একটু শুক টান দিল। ধোঁয়াটা উড়ে ঘরের পেছন দিকে দরজার দিকে যেতেই লক্ষ্য করলাম ব্যাপারটা। ও যেদিক করে পেছন ঘুরে দাঁড়িয়েছে সেই দিক দিয়ে উকি মারছে একটা নারী মূর্তি। এ যে আমার অত্যন্ত চেনা মুখ, এ যে বৌঠান, মানে আর কেউ না, ব্যোমকেশের সহধর্মিণী। আমার দিকে তাকিয়ে সে মুখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল ওকে বুঝতে না দিতে। আমি বুঝতে পারলাম সে ভায়াকে হঠাৎ সামনে এসে চমকে দিতে চাইছে। এতদিন পর বৌঠান বাড়ি ফিরল বলে কথা। আমি আর কথা না বলে চুপচাপ হাসি হাসি মুখ করে বসে রইলাম সোফার ওপর, আর মনে মনে প্রমাদ করলাম, কারণ ওর হাতে জ্বলছে আধ খাওয়া সিগারেট। এদিকে বৌঠানের কড়া নির্দেশ আছে, দিনে 2টোর বেশি খাওয়া একদমই চলবে না। আর এই কয়েকদিন বৌঠান না থাকায় তার বেঁধে দেওয়া গণ্ডি অতিক্রম করেছে। এই ব্যাপারটা নিয়ে ছোটখাটো একটা গৃহযুদ্ধ লাগতে পারে এমন একটা আশঙ্কা আমার মন করছে। ও সোফায় এসে বসার সাথে সাথেই বৌঠান ছুটে এসে ওর চোখে নিজের 2টো হাত রেখে বন্ধ করে দিল। তারপর বলল, বলো তো আমি কে? 7 জন্ম একসঙ্গে থাকবো যখন ছাদনাতলায় ফোন করেছিলাম, তাও আবার 7 পাকে ঘুরে, তখন কি আর এই কোমল হাত আর এমন কণ্ঠ বলা যায়? দোষ, তুমি প্রতিবার দৌড়ে ফেলো, এর জন্যই ভালো লাগে না। বৌঠান তুমি কিন্তু ভুলে যাচ্ছ তুমি একজন ডিটেকটিভের স্ত্রী। হ্যাঁ, ওটাই আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য আর কি। তো তোমরা দুজন মিলে বাড়িটার অবস্থা কি করে রেখেছো? হ্যাঁ, এ মা, ছি 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 ছি, একটু তো পরিষ্কারও করতে পারতে বলো। শুধু বসে বসে খেয়েছো, রান্নার বাজারটাও তো বোধহয় পুটিরাম করে দিয়েছে। তোমরা কি ঘরের কাজটা করলে কদিনে? মহারানী আপনি একটু বসুন, আর এই যে চাটা এখনো ঠান্ডা হয়নি, এটা খেয়ে আমায় উদ্ধার করুন। অত জ্ঞান শুনতে আমার ভালো লাগছে না। ঠাকুরপো, দেখছো তো ওনার অভ্যেসটা? 2 দিন বাড়িতে নেই তাতেই আমার আর ভালো লাগছে না। 1 সপ্তাহের জন্য গেলে তো বোধহয় চিনতই না আমাকে। সে যাই হোক, ঘরে প্রবেশ করতেই দেখি যে একটা সিগারেট জ্বালিয়ে খেলে, আর ওই অ্যাস্ট্রেতে তো এখনো 4, 10, 12টা সিগারেটের অবশেষ পড়ে আছে। 3 দিনে তো 6টা থাকার কথা। আমি আর বললাম না, বাইরে সে আরো কতগুলো সিগারেট সাবার করেছে। ঘরে জমে থাকা সিগারেটের অবশেষগুলো আগেই ও সরিয়ে ফেলতো, তবে বৌঠান সেই সুযোগ না দেওয়ার কারণে বামাল সমেত চোর গ্রেপ্তার। এটা ওঠা মন ভোলানো কথা বলে বৌঠানকে তাও একটু সামলানো গেল বহু কষ্টে। মনে হচ্ছে কোনো না কোনো একটা কেস এসেছে নতুন, না হলে তুমি আর ঠাকুরপো এভাবে চিন্তিত অবস্থায় বসেছিলে। আমার চোখে কিন্তু ফাঁকি দেওয়া অসম্ভব। সত্যি গোয়েন্দাগিরি বটে আমাদের বৌঠান, ওর উপযুক্ত সহধর্মিণী। হ্যাঁ, একটা 2 লাখ টাকার কেস এসেছে। যদি কেসটা সফলভাবে সমাধান করতে পারি, তোমার জন্য একটা সোনার হার গড়িয়ে দেব। কথা দিলাম, 10টা না 5টা না, একমাত্র স্ত্রী বলে কথা। সে তুমি যতই কথা ঘোরানোর চেষ্টা করো, বেশি সিগারেট খাওয়ার শাস্তি তুমি পাবেই। বৌঠান এবং ওর এই ছোটখাটো মিষ্টি কলহ বিদ্বেষ আমি খুব উপভোগ করি। আমার মতে এইগুলোই কোনো একটা সম্পর্কে ভালোবাসা বাড়ায়। আর এই 2 লক্ষ টাকার কেসটা কি গো ঠাকুরপো? তুমি তো এই সবে এলে, একটু বিশ্রাম নাও, পরে আস্তে আস্তে সব বলবো। বৌঠান ঘরের দিকে গেল, ও যেন একটু হাঁপ ছেড়ে বাঁচল। তারপর আমার উদ্দেশ্যে বলল, এই জন্য বলি তুমি বিয়ে না করে বেশ ভালোই আছো ভাইয়া। তবে কাল তৈরি থেকো, অনেক দরকারি কাজ আছে। কেসটা অনেকটাই গুটিয়ে এনেছি, আশা করি আর বেশি সময় লাগবে না। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো তখন প্রায় বেলা ওই 10টার কাছাকাছি। বৌঠানকে জিজ্ঞেস করায় সে বলল ও নাকি বাজারের দিকে গেছে। ও যখন ফিরল তখন বেলা ওই 10টা 30-এর কাছাকাছি। তড়িঘড়ি সে পোশাক পাল্টে আমায় উদ্দেশ্য করে বলল, ভাইয়া ওঠো, জলদি তৈরি হয়ে নাও। বিধুবাবু টেলিফোন করেছিলেন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আছে। কোনোভাবে বিধুবাবু এবং পুলিশ নাকি সন্দেহ করেছেন রসিকলাল নামের এই লোকটা এই সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত। সেখানে গেলে চান্স আছে আমরা রঞ্জন বসাকের ঘোড়াটির খোঁজ পেয়ে যেতে পারি। রসিকলাল মানে ওই রঞ্জন বসাকের কাছে ট্রেনার হিসেবে জয়েন করা ছেলেটির পুরনো মনিব, তাই তো? হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। আমরা কি ঘোড়াটার বিষয়ে খালি তদন্ত করতে যাচ্ছি? আর সার্চ ওয়ারেন্ট কি পেয়েছেন বিধুবাবু? একদমই না, আমরা ঘোড়াটির বিষয়ে তদন্ত করতে যাচ্ছি না।
আমরা যাচ্ছি আরো বড় কিছুর একটা দাও মারতে, কারণ আমরা যে মার্কাস দলের কাছ থেকে হুমকি পেয়েছিলাম আর যারা আমাদের উপর গাড়ি থেকে প্রাণঘাতী হামলা চালায়, বিধুবাবু নাকি সন্দেহ করছেন এই সমস্ত কিছুর পেছনে মাস্টারমাইন্ড হলেন এই রসিকলাল। আর মার্কাস গ্যাংকে পরিচালনার দায়িত্বেও নাকি আছে এই রসিকলালই। তার মানে তো স্মাগলিং এর ঘটনার সাথে ওনার যোগ থাকতে পারে, কি বলো? অবশ্যই, বিধুবাবুরা তো সেটারই সন্ধানে যাচ্ছেন। যদি কোনো স্মাগলিংয়ের জিনিস উদ্ধার করা যায় আর তার সঙ্গে বাড়িটা চেকিং যখন হবে, পুরো বাড়িটা ঘুরেও দেখা হবে, সেখানে কোনো ঘোড়া আছে কিনা সেটাও দেখা হয়ে যাবে। তার মানে বলতে চাইছো এক ঢিলে দুই পাখি, তাই তো? ঢিলটা আগে ছুঁড়েই দেখা যাক, পাখি কিছু হাতে আসলে তো শোনায় সোহাগা। চলো বেরোনো যাক। আমরা কথা বলতে বলতেই তার মাঝে বিধুবাবুর 3টে পুলিশ জিপ এসে দাঁড়ালো আমাদের বাড়ির সামনে। আমরা আর সময় নষ্ট না করেই উঠে বসলাম তাতে। গাড়িটা আমাদের থামালো একটা মহলের মতো দেখতে বড় বাড়ির সামনে। বাড়ির সিংহ দরজাটাই এত বড় আর কি বলবো। আর বাড়ির গেট পেরিয়ে বাগানের নুড়ি পাথর বেছানো পাকা পথ দিয়ে এগোতে এগোতে একটা ঝর্ণাও নজরে পড়ল। বাড়ির প্রবেশদ্বারের আগে পরপর সার দিয়ে সাজানো আছে প্রায় 7-8টা দামি দামি গাড়ি। বোঝাই যাচ্ছে ভদ্রলোকের টাকার কোনো অভাব নেই। বাইরের দারোয়ান পুলিশ দেখে আগেই চুপচাপ দাঁড়িয়ে পড়েছে। বিধুবাবু এবং সমস্ত পুলিশ বাহিনী, তার সাথে আমরা সোজাসুজি প্রবেশ করলাম বাড়ির ভিতর। বাড়ির উল্টো দিকের বাগানেই একটা আস্তাবল চোখে পড়ল আমাদের। একজন ম্যানেজার গোছের লোক এগিয়ে এলো বিধুবাবুর দিকে। আপনারা হঠাৎ অফিসার? মানে কেন, কিছু কি হয়েছে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমরা লালবাজার থেকে আসছি। আমরা গোপন সূত্রে খবর পেয়েছি এই বাড়িতে স্মাগলিং জাতীয় এমন কিছু ঘটছে যা আইনের বিরুদ্ধে, এবং এখানে সেই স্মাগলিংয়ের জিনিসপত্র লুকানো আছে, তা আমাদের কাছে খবর আছে। এই যে সার্চ ওয়ারেন্ট, আমাদের নিজেদের কাজ করতে দিন। বাধা দেওয়ার চেষ্টা করলে এর ফল কিন্তু খারাপ হবে। বিধুবাবুর কথাটা শেষ হওয়ার আগেই হঠাৎ করে একজন মাঝ বয়সী ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এসে হাত জোর করে আধা বাংলা এবং আধা হিন্দিতে বলে উঠলেন, আরে গুসা কেন হচ্ছেন পুলিশ সাহেব? আপনারা আপনাদের মতো যা যা করবার করবেন, সারাজ করবার আপনারা করতেই পারেন। আমি অনুমতি দিলাম, কথা দিলাম, আপনারা কিছুই পাবেন না স্যার। শুধু শুধু এই আম আদমিকে পরেশান করা, কে এই ভুলভাল খাবারগুলো দেয় আপনাদের, কি বলবো বলেন দেখি? ভুলভাল খবর নয়, ঠিক খবর। সেটা আপনার বাড়িটা সার্চ করলেই নিশ্চয়ই বুঝতে পারা যাবে। দয়া করে সরে যান, আমাদের নিজেদের কাজটা করতে দিন। আরে করবেন করবেন, আলবাত করবেন। আসুন আসুন, আগেই বলে দিলাম আমি সিধা সাদা আদমি আছি, একটা সাকসেসফুল বিজনেস আছে, তাছাড়া খারাপ কিছুর সাথে আমি যুক্ত নই। আপনারা কিছুই পাবেন না, কথা দিলাম। যান যান, নিজেদের কাজ করেন। লোকটার কথাই সত্যি হতো। পুলিশ প্রায় 3 ঘন্টা ধরে তন্ন করে খুঁজেও সেই বাড়িতে কোনো স্মাগলিংয়ের জিনিসপত্র খুঁজে পেলই না। এমনকি মার্কাস দলের কোনো হদিশও সেখানে মিলল না। বিধুবাবু অত্যন্ত নিরুপায় দেখাচ্ছিলেন। বোঝাই যাচ্ছে উনি ওনার গুপ্তচরের ওপর অত্যন্ত ভরসা করেছিলেন। তবে এখানে এসে কিছুই উদ্ধার করতে পারবেন না, সেটা হয়তো ওনাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে। তবে হতেও পারে যে রসিকলাল আগে থেকেই আমাদের আসার খবরটা ভিতরের কারোর কাছ দিয়ে পেয়ে গিয়ে জিনিসপত্র আগেই সরিয়ে রেখেছে অন্য কোথাও। বিধুবাবুরা যখন ক্লান্ত হয়ে সেই বাড়ির বৈঠকখানার সোফার বসে একটু বিশ্রাম নিচ্ছেন, হঠাৎ করেই এমন সময় ও বলে উঠল, আচ্ছা রসিকলালজি, আপনি ওই ঘোড়ার স্যাডেলটা কোথায় পেলেন? ওটা যে আগের দিন রেসের মাঠে যেটা রঞ্জনবাবুর ঘোড়াটির স্যাডেল, আমার যতদূর মনে পড়ছে সেটা তো অন্য একটা লোক কিনেছিল। তা আপনার বাড়িতে আসলো কি করে? ভদ্রলোক হয়তো এই জিনিসটার ব্যাপারে প্রস্তুত ছিলেন, হয়তো এটা সরিয়ে ফেলতে ভুলে গেছে। তিনি একটু আমতা আমতা করে বলে উঠলেন, কি আরে ও জিনিস কিনে এনেছে আমার ছোট ভাই রামেন। ওর ঘোড়ার খুব শখ আছে। আস্তা বলে দেখুন না, এখনো 10-12 ठो ঘোড়া হ্যাঁ, সব মতলব উসকা পছন্দের ঘোড়া আর কি। আচ্ছা বুঝলাম। তবে আপনি বলছেন রেসের মাঠ নিয়ে আপনার কোনো ইন্টারেস্ট নেই? হ্যাঁ একদম সহি বলেছেন। আরে আমি বিজনেস নিয়ে ব্যস্ত মানুষ, ওসব নিয়ে আমার ভাববার টাইমটা কোথায় বলেন দেখি। তবে আপনাকে তো ঠিক পুলিশ বলে মনে হচ্ছে না। আপনার পরিচয়টা কি একটু বলবেন?
আমি একজন সত্যান্বেষী, আপনারা যাকে প্রাইভেট ইনভেস্টিগেটর বলেন। ওইসব ছাড়ুন, আপনার বাড়িতে আস্তাবলের দিকটা একবার দেখতে পারি কি? যদি ভুল না করি, আপনি কি সেই ফেমাস সত্যান্বেষী ব্যোমকেশ বাবু, তাই তো? আরে কি সৌভাগ্য আমার, আপনার পায়ের ধুলো পড়েছে আমাদের বাড়িতে। আপনারা কি সন্দেহ করছেন আমি ঘোড়ার পেটের মধ্যে চুরির জিনিসপত্র লুকিয়ে রাখবো? চলেন চলেন, আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দিচ্ছি আমি। সত্যি কথা বলতে পুরো আস্তাবল খুঁজেও আমরা চেতক নামের ঘোড়াটি খুঁজে পেলাম না। এমনকি ওনার আস্তাবলে কোনো কালো রঙের ঘোড়াই নেই। আমরা হতাশ হয়ে ফিরে এলাম ওনার বাড়ি থেকে। তবে হঠাৎ করেই ওর মুখের কোণে একটা মৃদু হাসি লেগে থাকতে দেখলাম। এ হাসি আমি চিনি, এ সাধারণ ব্যাপার নয়। ও হয়তো কিছু বুঝতে পেরেছে। এখন জিজ্ঞেস করলে হয়তো কিছুই বলবে না, তবে ওকে আমি ভালো মতোই চিনি। বাড়ি ফিরে এসে নিজের ঘরে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, বুঝলে ভাইয়া, তুমি এখন আর আমাকে একদম বিরক্ত করবে না। তোমার বৌঠানকেও বলে দাও ব্যাপারটা। এখন আমায় ভাবতে হবে, কেসটার অনেকটাই সমাধান করে এনেছি। এখন পরপর সূত্রগুলো একটা একটা করে মিলিয়ে নিতে হবে ভাইয়া। আমি আর কি বলবো, নিজের মতো নিজের ঘরে গিয়ে লেখার কাজে হাত লাগালাম। জানলার পর্দাটা সরিয়ে একবার দেখার চেষ্টা করলাম বাইরের দিকে। হ্যাঁ, যা সন্দেহ করেছিলাম তাই। পাগলটা এখনো সেখানেই বসে আছে। লোকটা কি এখানেই আস্তানা কিনে নিল নাকি? এটা আসলে পাগল, না এটা একটা গুপ্তচর যে আমাদের উপর নজর রাখছে? কে জানে। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা তখন বৈঠকখানায় বসেছি। এমন সময় হঠাৎ করেই টেলিফোনটা বেজে উঠল। ও সময় নষ্ট না করে তড়িঘড়ি গিয়ে টেলিফোনটা তুলে নিল। হ্যাঁ বিধুবাবু, বলুন। কি আপনি ঠিক বলছেন তো? এটা তো সাধারণ ব্যাপার নয়। অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করাই উচিত। আপনি একটা কাজ করুন, এক্ষুনি 2-3 জন লোককে ছদ্মবেশে বাড়ির চারিদিকে ঘোরাঘুরি করতে বলুন। হ্যাঁ, সেটাও ঠিক, আপনাদের পৌঁছতে ঘন্টাখানেক তো লাগবেই। দেখছি আমি কি করা যায়। ফোনটা রেখে ও তাড়াতাড়ি আমাদের উদ্দেশ্যে বলল, পুটিরাম, তাড়াতাড়ি বাড়ির সমস্ত দরজা জানালা বন্ধ করে দাও। সদর দরজায় এখনই তালা লাগিয়ে দাও, আর কেউ বাড়ির জানালার পাশে যাবে না। বিধুবাবু খবর দিয়েছেন আজ রাতে আমাদের বাড়িতে নাকি হামলা হতে পারে। পুলিশ পৌঁছতে 1 ঘন্টা তো লাগবেই, ততক্ষণ সাবধানতা অবলম্বন করাই শ্রেয়। যেমন বলা তেমন কাজ। আমরা পুরো বাড়ির সমস্ত গেট তালা মেরে দিলাম, অপরদিকে জানলাগুলো তাড়াতাড়ি বন্ধ করে ফেললাম। ব্যাপারটা সত্যিই ভয়, কারণ যদি মার্কাস গ্যাং আমাদের পেছনে লেগে থাকে তবে ওরা যা খুশি করতে পারে। আর ওদের তো আর লোকবলের অভাব নেই, তার উপর বাইরে ওই গুপ্তচর। বাড়ির সব কিছু বন্ধ করে আমরা তখন বৈঠকখানায় বসেছি। হঠাৎ করেই এমন সময় ও উঠে গেল ঘরের দিকে। তারপর নিজের পাশ বালিশটা জানলার কাছে দাঁড় করিয়ে রেখে ঘরের আলোটা নিভিয়ে অন্য কম পাওয়ারের আলোটা জ্বালিয়ে দিল। অদ্ভুত ব্যাপার তো, কোল বালিশের ছায়াটা জানলার ওপর পড়ার সাথে সাথেই ওটাকে একটা মানুষ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। আমি বুঝতে পারলাম ও এটা ফাঁদ তৈরি করে রাখলো। বৈঠকখানায় ফিরে এসে আমরা কেসটা নিয়ে আলোচনা করছি। বৌঠানকে সবটা বুঝিয়ে বলছি। ঠিক 15 মিনিটের মাথায় একটা তীব্র বিস্ফোরণের শব্দ কানে এলো আমাদের। এটা যে কোনো বন্দুকের গুলির শব্দ তা বলে দিতে হয় না। আর তার সাথে সাথেই প্রচণ্ড জোরে কাঁচ ভেঙে পড়ার শব্দ কানে এলো আমাদের। ছুটে গিয়ে ঘরে গিয়ে দেখি পাশ বালিশটা ওপাশে পড়ে রয়েছে। আর সেটা লক্ষ্য করেই যে গুলি চালানো হয়েছে তাতে আমাদের কোনো সন্দেহই নেই। আর জানলার কাঁচ ভাঙার কারণে ঘরের চারিদিকে এখন ইতস্ততভাবে আছে ছড়িয়ে কাঁচের ভাঙা টুকরো। জোর বাঁচা বেঁচে গেছি। লোকগুলো বাঁশবালিশটাকে আমি ভেবে গুলি চালিয়েছিল। বিধুবাবুকে অত্যন্ত ধন্যবাদ। আমরা তবে ঘরে বসে রয়েছি কেন? তাড়াতাড়ি গিয়ে ওই লোকগুলোকে ধরে ফেললেই তো হয়। তোমার যা বুদ্ধি! ওই লোকগুলো এখন সংখ্যায় প্রায় 4-5 জনেরও বেশি হবে, এবং প্রত্যেকের হাতেই আছে হয়তো একটি করে আগ্নেয়াস্ত্র। সুতরাং ওদেরকে ওদের মতো থাকতে দাও। চিন্তা নেই, পুলিশ হয়তো 10 মিনিটের মধ্যেই ঢুকে যাবে। ফোর্স পাঠিয়েছেন বিধুবাবু। যদি ধরা পড়ার হয় গ্যাংটা আজ রাতেই পড়ে যাবে, অত চিন্তা করে লাভ নেই। সেই দিন রাতেই 12টা নাগাদ বিধুবাবুর ফোন এল। একটা সাদা রঙের গাড়ি সঙ্গে 4 জন গুন্ডা গোছের লক্ষ্যে পুলিশ নাকি গ্রেফতার করেছে চৌরাস্তার মোড় থেকে। লোকগুলো এখন পুলিশের হেফাজতে। তথ্য কিছু উগরে দেয়নি, তবে তাদের ওপর কৃপা বর্ষানো হবে সেটা আন্দাজ করতে পারলাম।
তবে কেসটা কি এখানেই শেষ? এতটাই এখনো ধরা পড়লো কই ভাইয়া? অপরদিকে ঘোড়াটিও এখনো উদ্ধার করা যায়নি। স্মাগলারদের ধরতে হবে এখনো, কত কাজ বাকি। আর তুমি বলছো কেস শেষ? আর সেইগুলো কবে হবে? কালকের দিনটা স্মরণীয় হতে চলেছে বন্ধু, তৈরি থাকো। পরের দিন সকালে ও তড়িঘড়ি আমায় ঘুম থেকে তুলে তৈরি হয়ে নিতে বলল। আমি ওর কথা মতো সকালের খাবার খেয়ে প্রস্তুত হয়ে নিলাম। বাইরে ততক্ষণে 4টে পুলিশ জিপ এসে দাঁড়িয়েছে। প্রায় 10-15 জন সশস্ত্র পুলিশের লোক দেখে আমি অবাক হলাম সব থেকে বেশি। আজও কি কারো বাড়ি রেড করতে যাব নাকি কালকের মতো? তবে গাড়ি যখন চলতে শুরু করলো ও এবং বিধুবাবুর কথা শুনে বুঝতে পারলাম যে আমরা চলেছি রেসের মাঠের দিকে। আর আজ রবিবার হওয়ায় রেসের মাঠে বেশ ভিড় হবে, আর সকাল 10টার দিকে একটা রেস শুরু হবে। আর বিধুবাবুর কাছে পাকা খবর আছে এই রেসে নামছেন রঞ্জন বসাক এবং যশবন্ত সিং এর ঘোড়া, সঙ্গে রসিকলালের ঘোড়াও অংশগ্রহণ করলে তাতে অবাক হব না। আমরা প্রথমে রেসের মাঠে প্রবেশ করার সাথে সাথেই বুঝতে পারলাম ঘোড়দৌড় শুরু হয়ে গিয়েছে। এই যে রাজেশ, সে আজ একটা কালো রঙের ঘোড়ার ওপর চেপে এই রেসে অংশগ্রহণ করেছে। ঘোড়াটার পিঠের কাছে লোম এবং লেজের কাছে লোম সম্পূর্ণ বাদামি। তবে অদ্ভুত ব্যাপার হলো ঘোড়াটা বড়ই চেনা ঠেকলো আমার। রীতিমতো এবারেও দেখলাম রেস শেষ হতেই বিজেতা রঞ্জন বসাকের ঘোড়া। রাজেশ তখন একপাশে দাঁড়িয়ে ট্রফিটা নিয়ে উঁচু করে দর্শকদের উদ্দেশ্যে দেখাচ্ছে, আর রঞ্জন বসাক এবং যশবন্ত সিং দুইজনই সেই দিকে তাকিয়ে দেখছে। এমন সময় হঠাৎ করেই ঘটে গেল ব্যাপারটা। বিধুবাবু আকাশের দিকে বন্দুক ফায়ার করলেন, তারপর চিৎকার করে বললেন, কেউ কোথাও নড়ার চেষ্টা করবেন না। পুরো রেসে স্টেডিয়ামের সমস্ত দরজা পুলিশ ঘিরে রেখেছে, তাই বাইরে যাওয়া অসম্ভব। আর এখানে সশস্ত্র বাহিনী রয়েছে। কথাটা শেষ হওয়ার আগেই আমরা একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। হঠাৎ করেই ঘোড়ার ওপরে বসে থাকা রাজেশকে এক ঝটকায় ঘোড়াটা তীব্র ঝাঁকুনি দিয়ে ফেলে দিল মাটিতে। তারপর অত্যন্ত ক্ষোভে আর রাগে ফুঁসতে ফুঁসতে ঘোড়াটা এগিয়ে গেল রাজেশের দিকে। ছেলেটা ভয়ে ততক্ষণে পিছনে সরে এসেছে। আমায় ছেড়ে দে, আমি কিছু করিনি। বিধুবাবু, পুলিশদের বলুন ঘোড়াটা নিয়ন্ত্রণে আনতে। ওটাই যে এখন সব থেকে মূল্যবান সম্পদ। একসাথে 3-4 জন প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশের লোক এবং কিছু ঘোড়ার ট্রেনারের দৌলতে ঘোড়াটা একটু শান্ত হলো। এবার ও তাড়াতাড়ি পুলিশগুলোর উদ্দেশ্যে বলে উঠল, একটা কাজ করো, ঘোড়াটার পিঠে বাঁধা স্যাডেলটা খুলে আনো তো সবাই মিলে, আর সেটা করবে খুব সাবধানে। যেমন বলা তেমন কাজ। চারিদিকে তখন ভিড় জমে গেছে। এখানে কি হচ্ছে তা দেখার কৌতূহল। আমি অবাক হয়ে দেখলাম ও সেই ঘোড়াটার স্যাডেলটা একটু নাড়াচাড়া করতেই সে তার গুপ্ত পকেটগুলো থেকে রেস ট্র্যাকের ওপর ঝনঝন করে পড়লো কয়েকটা ধাতুর জিনিস। এই যে দেখছি সোনার বিস্কুট, একটা নয়, প্রায় 15 থেকে 20টা হবে। অত্যন্ত গোপনে এটা ঘোড়ার স্যাডেলটার ভিতর গুপ্ত পকেট বানিয়ে লুকিয়ে রাখা হয়েছিল। গ্রেফতার হলেন রঞ্জন বসাক, তার ট্রেনার রাজেশ। পুলিশ গিয়ে তুলে আনলো রসিকলালকে। থানায় এবার যেন একটা বড় বড় সভা বসতে চলেছে, আর সেই সভার মধ্যমণি হলো আমার বন্ধু ব্যোমকেশ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সমস্ত সত্যটা জানতে পারব। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। রসিকলাল ভদ্রলোক রাগে ফুঁসছেন আর আমাদের গালিগালাজ করছে। রঞ্জন বসাক এখন শান্ত। বিধুবাবু, আমি এবং থানার সবাই তখন ওর মুখের দিকে তাকিয়ে, কখন ও কথা বলবে। ও নিজের পকেট থেকে একটা সিগারেট ধরিয়ে তাতে একটা শুক টান দিল, তারপর বলল, তা রসিকলাল বাবু, আপনার যে এতগুলো সোনার বিস্কুট ধরা পড়ে গেল তার জন্য বুঝি আমায় গালমন্দ করছেন আশা করি? আপনি আমার কতগুলো টাকা লোকসান করলেন তার কোনো হিসাব নেই। আচ্ছা, তাই বুঝি। আর আপনি যে আমার বাড়ির বাইরে আমায় খুন করার জন্য গুন্ডা লাগিয়ে গুলি চালালেন, একবার অপহরণ করলেন, একবার গাড়ির নিচে পিষে মারতে চাইলেন, সেটার কি? রসিকলাল সব কটার দেখে নিবে। আমার টাকার অভাব নেই, বেরিয়ে তো আসবো ঠিকই, তখন কিসি কো নেহি ছোড়েগা ইয়ে রসিকলাল। সবই তো বুঝলাম, তবে এখনো রামু ছেলেটার মৃত্যুর কারণ কি জানা গেল না। সেটার রহস্য উন্মোচন করলে ভালো হতো ব্যোমকেশ বাবু। তাহলে যে প্রথম থেকেই শুরু করতে হয়? তাই করুন না হয়। বেশ, তবে জেনে রাখুন, এই যে রঞ্জন বসাক এবং রসিকলাল, এই দুইজনই মার্কাস দলের এক একজন বড় রত্ন। এরা বিজনেস পার্টনার বলা চলে। তবে ধীরে ধীরে এরা আন্ডারওয়ার্ল্ডে ঢোকা শুরু করে। তখন থেকেই বেশি টাকা কামানোর লোভে এরা শুরু করে সোনার স্মাগলিং। বিদেশ থেকে কম দামে সোনা এনে
সেগুলি দেশের বাজারে চড়া দামে বিক্রি করাই ছিল এদের কাজ। আর সেই সোনার স্মাগলিংয়ের জন্য এরা আবিষ্কার করে এক অভিনব পদ্ধতি। রেসের মাঠে এরা আসতই প্রতি সপ্তাহে, আর সেই সময় ঘোড়ার সঙ্গে স্যাডেলের মধ্যে লুকিয়ে সোনা পাচার করত এরা। নিজেরাই নিজেদের ঘোড়ার স্যাডেল চড়া দামে কেনার মাধ্যমে সহজেই সোনার আদান প্রদান হয়ে যেত সবার অগোচরে। আমি এই ব্যাপারটা ধরতে পারি রসিকলালের বাড়িতে আগের দিনের দেখা ঘোড়াটার স্যাডেলটি দেখে। তখনই বুঝতে পারি স্মাগলিংয়ের পেছনে আসল রহস্য কি, আর সবটা উদ্ধার করি আজকে, যেটা আপনারা সবাই জানেন। কিন্তু খুনটা? আসছি। প্রথমেই জানিয়ে রাখি, এই রঞ্জন লোকটার ঘোড়া চুরি যায়নি। সে রসিকলালের কাছে ঘোড়াটিকে লুকিয়ে রাখার চেষ্টা করে, আর আমায় সেই ঘোড়া উদ্ধারের দায়িত্ব দেয়। আসলে তার উদ্দেশ্য ছিল যেভাবেই হোক পুলিশের ওপর ওনার প্রতি ভরসা বৃদ্ধি করা। কারণ দুদিন আগে তার পুরনো ঘোড়ার ট্রেনার রামুর খুনের ঘটনায় পুলিশ তার উপর সন্দেহ করেছিল। এর মধ্যে স্মাগলিং করাও মুশকিল হয়ে উঠেছিল। তবে আমি যে ঘোড়া খুঁজে বার করার সঙ্গে সঙ্গে এতগুলো তথ্য খুঁজে বার করে ফেলব, সেটা তিনি জানতেন না। আসলে আজ রেসের মাঠের যে কালো ঘোড়াটাকে আপনারা দেখেছেন, সেটাই চেতক। আমার বিশ্বাস রঞ্জন বসাক ওই ঘোড়াটার লোমে রং করে ওকে অন্যরকমের দেখতে বানানোর চেষ্টা করেছিল। তবে শেষ রক্ষা আর হলো কই। আচ্ছা রঞ্জনবাবু, রামু ছেলেটা আপনাদের সমস্ত স্মাগলিংয়ের ব্যাপার জানতে পেরে গিয়েছিল, তাই না? তাই ওকে এই দুনিয়া থেকে সরিয়ে দিলেন, তাই তো? আর সেই খুনটা করেছে আপনারই এখন বর্তমান ঘোড়ার ট্রেনার রাজেশ। ঘোড়াটি নিজের চোখের সামনে রামুকে শেষ হতে দেখেছে রাজেশের হাতে, তাই আজ ঘোড়াটা ওকে দেখে এতটা ক্ষেপে উঠেছিল। তাহলে সব কথাই জানা হয়ে গেছে আশা করি। ঘোড়াও উদ্ধার হলো, স্মাগলার দলও ধরা পড়ল, এবং অন্যদিকে খুনিও এখন গ্রেফতার হয়েছে। তবে আমার কাজ শেষ বলা চলে। আজ উঠি, নমস্কার। আমরা বেরিয়ে এলাম সেখান থেকে। 2 লক্ষ টাকা ওর ভাগ্যে জোটেনি বটে, তবে মার্কাস গ্যাং এবং আসল খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য ও যে পারিশ্রমিক পেয়েছে, তাতে 4-2 মাস শুয়ে বসে কেটে তো যাবেই।